ওকে, আশা করছি সবাই শুনতে পাচ্ছ। সো আজকে আমাদের যে ক্লাস সেটা শুরু করি। তোমরা কেউ যদি শুনতে না পেয়ে থাকো আমাকে নক করতে পারো। যদিও কিছুই করার নেই যদি শুনতে না পাওয়া যায়, কারণ শুনতে না পেলে এটা নেটের সমস্যাই প্রধান কারণ। আর এই যে একজন বলছে জয়েন করতে পারছি না। তো যারা নতুন আছো তাদেরকে বলি, নতুন অবশ্য কাউকে এখনো দেখছি না জয়েন করতে। সেই যে একমাত্র আসলো কেবল একজন। নতুন যারা আছো তাদেরকে বলি যে আমাদের এই ক্লাসটা শনি সোম বুধ এই 3 দিন হয়। তবে 3 দিন হলে মাসে 12টা 13টা ক্লাস হওয়ার কথা, আমি বলে রাখছি যে মাসে 10টা। তবে আমাদের আরো বেশি হয় বা বেশি হবে ইনশাআল্লাহ। এটা বলতে পারো, যেমন গত দিনে আমি নিতে পারিনি, আমার বাসায় গেস্ট আসছিল হঠাৎ করে। বাসায়ও আসেনি আসলে, আসছিল বাহিরে, আমাকে বাহিরে যেতে হয়েছিল। তো এই জন্য নেওয়া হয়নি এবং আজকে নিচ্ছি। আর যেদিন ক্লাস হয় না সেদিন আমি অবশ্যই কোনো না কোনো টিপস নিয়ে হচ্ছে তোমাদেরকে সেগুলোর ভিডিও দিয়ে থাকি। তো আশা করি ওইগুলো তোমাদের কাজে দেয়। সেটা কবে জয়েন করেছে? আচ্ছা, যাই হোক, আমরা আমাদের যে হিস্ট্রি চলছিল, হিস্ট্রি একদিন মনে হয় ক্লাস হয়েছে। তো আজকে আমরা হিস্ট্রির, আমি আমি যেটা বলেছিলাম যে হিস্ট্রির প্রত্যেকটা ইয়ারে আমাদের মিনিমাম 3 দিন করে ক্লাস হবে। এবং 3 দিন করেই লাগবে, এর বেশিও লাগতে পারে। যেমন বড় কিছু এজ আছে, যেমন তোমাদের রেনেসান্স এজ, তারপরে এলিজাবেথান এজ, ভিক্টোরিয়ান এজ, নিউ ক্লাসিক্যাল এজ, এগুলোতে হয়তো 4-5টা করে ক্লাস লাগবে। আর একটা জিনিস মাথায় রেখো যে হিস্ট্রিটা যত ভালো করে, যত খুঁটিয়ে খুঁটিয়ে খুঁটিনাটি পড়বে, তত তোমার ইংরেজি পড়াটা সার্থক হবে। শুধু সার্থকই না, তোমার পরের পড়াগুলো অনেক ইজি হয়ে যাবে। সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মাস্টার্স, ইভেন জব লাইফের যে পরীক্ষাগুলি, সব অনেক ইজি হয়ে যাবে। তো হিস্ট্রিটা একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার চেষ্টা করবে। তার মানে এই না আবার যে অবান্তর যেগুলো জিনিস কাজের না সেগুলো না। মানে ব্যাপারটা এরকম যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে। তো চলো দেখি আমরা। তো গত দিনের যে ক্লাস সেগুলো তো আমরা দেখেছি। আমাদের ক্লাস এখন পর্যন্ত, আজকে যেমন 25তম ক্লাস। হ্যাঁ, আজকে 25তম। গত দিনে 24টা হয়েছে আর কি এখন পর্যন্ত। আচ্ছা, এটা 25তম ক্লাস হচ্ছে। তো 25তম ক্লাসে আজকে এসে আমরা, দেখো আমি তোমাদেরকে শেয়ার দিয়েছি অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের ওপরে 3-4টা শর্ট নোট। এই 3-4টা শর্ট নোট আমরা আজকে পড়বো। এটা আমি ফ্রেন্ডস বুক যেটা রয়েছে সেখান থেকে আমি দিয়েছি, ওই গাইড থেকে। তোমরা তোমাদের যাদের নাই তারা তো এটা পাচ্ছই, আর যাদের আছে তোমরা তোমাদের বই থেকেও পড়তে পারবে। আমি ওখান থেকে এটা দিয়েছি, আমি এখান থেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে। তো গতদিনে যারা তোমরা হিস্ট্রির প্রথম ক্লাসটা দেখেছো তারা আশা করি সবাই জানো যে আমাদের অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের সম্পর্কে বিস্তারিত। তবে আজকে ওখান থেকে ওই গুরুত্বপূর্ণ কিছু জিনিস, যেমন অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের ওপরেই একটা শর্ট নোট, যে শর্ট নোটগুলো অনেক সময় পরীক্ষায় আসে। সো এখানে দেখো বলা হচ্ছে, অরিজিনালি দ্য নেম অ্যাংলো স্যাক্সন ডিনোটস টু অফ থ্রি জার্মানিক ট্রাইবস, জুটস অ্যান্ড অ্যাঞ্জেলস। আচ্ছা, কেউ বলছে অ্যাঞ্জেলস, কেউ বলছে অ্যাঙ্গেলস, যেটা তোমরা বলো সেটা তোমরা বলে নিও। এবং আরেকটা হচ্ছে স্যাক্সনস। তো এখানে বলছে যে অ্যাংলো স্যাক্সন, আচ্ছা অ্যাংলো স্যাক্সনটা হচ্ছে,
আচ্ছা ফারিয়া, তুমি হ্যাঁ মাইকটা অফ রাখো। দেখো অ্যাংলো স্যাক্সন যেটা ডিনোট করছে সেটা হচ্ছে জার্মানিক দুইটা ট্রাইব, একটা হচ্ছে জুট এবং আরেকটা হচ্ছে অ্যাঙ্গেলস বা অ্যাঞ্জেলস। এই দুইটাকে বলা হচ্ছে অ্যাংলো স্যাক্সন, মানে স্যাক্সন যুগের আগের যে যুগটা বা স্যাক্সন যেই জাতি সেটার সাথে আরো দুইটা জাতি সেটা। সো এইটাকে অরিজিনালি বলা হচ্ছে যে অ্যাংলো স্যাক্সন শব্দটা এই দুইটা জাতিকে নির্দেশ করছে, একটা হচ্ছে জুট আর একটা হচ্ছে অ্যাঞ্জেলস। এরপরে আসছে স্যাক্সন, বলা হচ্ছে স্যাক্সন হু ইন দ্য মিডল অফ দ্য 5th সেঞ্চুরি লেফট দেয়ার হোম অন দ্য শোর অফ দ্য নর্থ সি অ্যান্ড দ্য বাল্টিক টু কনকুয়ার দ্য কলোনাইজ ডিস্টেন্ট ব্রিটেন। বলা হচ্ছে যে এই স্যাক্সন যারা ছিল, অর্থাৎ অ্যাংলো বলতে এখানে জুট এবং অ্যাঙ্গেলকে বোঝানো হচ্ছে বা অ্যাঞ্জেলকে বোঝানো হচ্ছে। এরপরে স্যাক্সন, স্যাক্সন হচ্ছে থার্ড নাম্বার। এবং এই স্যাক্সন সম্পর্কে বলা হচ্ছে যে স্যাক্সনরা মূলত ওরা যারা মিডল অফ দ্য 5th সেঞ্চুরি অর্থাৎ 450 বছরের দিকে, এই 5th সেঞ্চুরি বলতে 450 বছর এই সময়টাতে, কারণ 401 থেকে 500 সাল পর্যন্ত এটাকে বলা হচ্ছে তোমার 5th সেঞ্চুরি, পঞ্চম সেঞ্চুরি। তো এইটার মিডিলের দিকে তারা তাদের যে বাড়ি অর্থাৎ তাদের হোম কান্ট্রি বা আমরা যেটা এখন বলতে পারি জার্মানি, ওয়েস্ট জার্মানি যেটা, সরি নর্থ জার্মানি যেটা, সেখান থেকে তারা কি করেছিল, তারা ইংল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিল, ব্রিটেনের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিল। এবং তারা পাড়ি জমিয়ে তারা নর্থ সির যে শোর অর্থাৎ কিনারা, সেই উত্তর সাগরের কিনারায় গিয়ে তারা বসবাস শুরু করেছিল। এবং এবং তারা বাল্টিক অঞ্চল, বাল্টিক অঞ্চল বলতে এই এই এলাকাটাকে বলা হচ্ছে বাল্টিক অঞ্চল। এই বাল্টিক অঞ্চলটাতে তারা বসবাস শুরু করেছিল এবং তাদের উদ্দেশ্য ছিল ব্রিটেনকে কনকুয়ার করা, এটাকে জিতে নেওয়া বা যুদ্ধ বিগ্রহ করে এটাকে দখল করে নেওয়া এবং সেখানে কলোনি স্থাপন করা। Later in that century, the Angles and Saxon took over the lion's share of the island of Britain. বলা হচ্ছে পরবর্তীতে এই সেঞ্চুরির শেষের দিকে গিয়ে এই জুট, অ্যাঞ্জেলস এবং স্যাক্সন, এই তিনটার ভেতরে অ্যাঞ্জেল এবং স্যাক্সন এই দুইটা জাতি কি করলো, তারা এই ব্রিটেনটাকে দখল করে নিল। ব্রিটেনের লায়ন শেয়ার বলতে ম্যাক্সিমাম অংশ, ব্রিটেনের ম্যাক্সিমাম অংশকে তারা শেয়ার করে নিয়ে নিল, মানে শেয়ার করলো বলতে এখানে দখল করে নিল। By 1700, they occupied the parts of Great Britain which Roman had made part of their empire. বলা হচ্ছে 700 সালের দিকে, 700 খ্রিস্টাব্দের দিকে তারা অর্থাৎ এই অ্যাঞ্জেল এবং হচ্ছে স্যাক্সন এই দুই জাতি মিলে কি করলো, তারা ব্রিটেনের অধিকাংশ অঞ্চল তারা দখল করে নিল। এবং এর ভিতর কিছু অঞ্চল ছিল যেগুলো রোমানরা অর্থাৎ যে বর্তমানে যে ইটালি বা রোম, তারা কি করেছিল, তারা তাদের এম্পায়ারের অংশ করে নিয়েছিল। দিস পার্ট বিকেম নোন অ্যাজ এংলো ইংল্যান্ড বা এংলো ইংল্যান্ড, এংলো ল্যান্ড আর কি। এখান থেকে এংলো ল্যান্ড থেকে কিন্তু পরবর্তীতে ইংল্যান্ড শব্দটা এসেছে। তো এখানে দেখো যে দিস পার্ট অর্থাৎ এই যে যেটা হচ্ছে পরবর্তীতে তারা দখল করে নিল একটা বড় রকমের অংশ, সেইটাকে বলা হচ্ছে যে এই এংলো ল্যান্ড, বা যেটার আরেক নাম হচ্ছে ল্যান্ড অফ দ্য অ্যাঞ্জেলস এটা। অ্যান্ড ইটস ল্যাঙ্গুয়েজ ওয়াজ ইংলিশ। এবং এই যে অ্যাংলো ল্যান্ড বা অ্যাঞ্জেলদের বা অ্যাঙ্গেলদের যে অংশ, সেটার ভাষা ছিল হচ্ছে ইংলিশ। Therefore, the Old English or Anglo-Saxon literature appears to be the origin of English literature. অতএব ওল্ড ইংলিশ অথবা অ্যাংলো স্যাক্সন লিটারেচার এইটাই হয়েছিল ইংলিশ লিটারেচারের অরিজিন, মানে উৎস আর কি। হি অথর, আচ্ছা হি না, এখানে হবে দা। The authorship of most of this literature is unknown. বলা হচ্ছে এই যে ওল্ড ইংলিশ লিটারেচার যেগুলো ছিল সেটার ম্যাক্সিমামেরই অথরশিপ মানে রাইটার, এদের রাইটারগুলো ছিল আননোন, রাইটারগুলোর নামটা আমার আসলে জানা যায়নি। অনলি ওয়ান অর টু নেমস আর নোন, শুধুমাত্র একটা দুইটার নাম জানা গেছে। দ্য ইংলিশ পোয়েম কম্পোজড বাই ক্যাটম্যান অ্যান্ড বেডে আর দ্য আর্লিয়েস্ট উই নো অফ। এবং ওগুলো হচ্ছে ইংরেজি যে কবিতা যেগুলো, সেগুলোর যে মানে
অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের যে কবি তার ভিতরে দুইজনের নাম এখানে পাওয়া যায়, একটা হচ্ছে ক্যাটম্যান এবং আরেকটা হচ্ছে বেডে। এই দুজন রাইটারের নাম পাওয়া যায় এবং তাদের রাইটিং সম্পর্কেও জানা যায়। দেয়ার ম্যানুস্ক্রিপ্টস ওয়ার হার্ড টু রিড, তাদের যে ম্যানুস্ক্রিপ্টগুলো ছিল মানে হাতে লেখা যে পাণ্ডুলিপিগুলো, সেগুলো খুব কঠিন ছিল, পড়া যাচ্ছিল না আর কি, এরকম একটা অবস্থা। ভেরি লিটল ওয়ার রিড বিটুইন মিডল এজেস অ্যান্ড ইন দ্য রেইন অফ কুইন ভিক্টোরিয়া। বলা হচ্ছে মিডল ইংলিশ এজে কিছু জিনিস কিছু ছিল তার ভিতরে যেগুলো পড়া গিয়েছিল, এবং আরো কিছু পড়া গিয়েছিল, সেটা হচ্ছে যে এই 1700-1800 সালের দিকে এসে কুইন ভিক্টোরিয়ার যে আমল বা কুইন ভিক্টোরিয়ার যে এজ, সেই সময়টাতে। Therefore, Old English literature is a part of English literature. অতএব ওল্ড ইংলিশ লিটারেচার মূলত ইংলিশ লিটারেচারের একটা পার্ট। দ্য অ্যাঞ্জেলস, দ্য স্যাক্সন অ্যান্ড দ্য জুট ওয়ার ইলিটারেট। এবার বলছে যে এই যে তিনটা জাতি, অ্যাঞ্জেল, স্যাক্সন এবং জুট, এই তিনটা জাতি ছিল অশিক্ষিত। দেয়ার ওরালি কম্পোজড ভার্সেস ওয়ার নট রিটেন। তারা তাদের মুখে মুখে বহন করে নিয়ে আসা যে ভার্সগুলো, যে কবিতাগুলো বা ছন্দগুলো তারা নিয়ে এসেছিল, সেগুলো হচ্ছে মূলত লিখা ছিল না। যেমন হয় না যে তোমরা পেয়েছো কিনা, আমরা আমাদের দাদি নানির কাছ থেকে অনেক আম, ধাঁধা, অনেক কবিতা যেগুলো বা অনেক ধরনের গান সেগুলো শুনেছি, যেগুলো লিখা নেই বা ইভেন পাওয়া যায় না, এখনো পাই না আমরা। তো এরকম তারা তাদের দাদি নানির কাছে যা কিছু শুনেছে, তারা তো শিক্ষিত ছিল না, যার জন্য তারা মুখে মুখেই এগুলোকে ক্যারি করতো। আনলেস দে ওয়ার ফাউন্ড ইন রিউনিক ইনস্ক্রিপশন। বলা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত বা যতদিন না পর্যন্ত বা যদি না এগুলোকে রিউনিক ইনস্ক্রিপশনে ফর্ম করা না হতো, তাহলে আর কি এটা পাওয়া যেত না। রিউনিক ফর্মটাকে, রিউনিক হচ্ছে ওই অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের ওই সময়টাতে এক ধরনের বর্ণমালা বা অ্যালফাবেট পাওয়া যেত, সেইটাকে বলা হচ্ছে রিউনিক। এবং ওই বর্ণমালায় লেখা হয়েছিল, যে বর্ণমালাগুলি মূলত ওই তোমার ওই সমসাময়িক যে জার্মানির যে ট্রাইবগুলো তারাই মূলত ইউজ করতো। তো এইটাকে বলা হচ্ছে রিউনিক। রিউনিক এক ধরনের বর্ণমালা এবং সেই বর্ণমালায় লেখা হয়েছিল। তো সব কিছুই আসলে পড়া যেত না, কিন্তু পরবর্তীতে কিছু কিছু বর্তমান যেমন ইংলিশটা রয়েছে, সেই ইংলিশের সাথে কিছু দু একটা হয়তো দেখা যাচ্ছে যে 10টা 12টা অক্ষর মিলে যায়, সেইভাবে আর কি কিছুটা পড়া গেছে, বাট পুরোপুরি সবকিছু পড়া যায়নি। It seems that the first English poetry resembles his Homeric poetry. এইটা মনে হতে পারে বা এটা মনে হয় যে প্রথম যে ইংলিশ পোয়েট্রি সেটা অনেকটা হোমারিক পোয়েট্রির মতো। হোমারের যে ইলিয়াড যে মহাগ্রন্থটা রয়েছে সেটার মতো ফার্স্ট ইংলিশ পোয়েট্রিটা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে হোমারের ইলিয়াডটা তাহলে কি বা হোমারিক পোয়েট্রিটা কি? হোমারিক পোয়েট্রিটা হচ্ছে তোমার ক্লাসিক্যাল রাইটার, ক্লাসিক যুগের বা প্রাচীন গ্রিসের যে রাইটার, সেটা হচ্ছে হোমার। সেই হোমারের যে কবিতা বা মহাগ্রন্থ যেটা ইলিয়াড, সেইটাকে বলা হচ্ছে হোমারিক পোয়েট্রি। তো বলা হচ্ছে যে ওই সময় যে রাইটিংগুলো পাওয়া গেছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে, সেটা অনেকটা এই হোমারিক পোয়েট্রির মতো। হোমারিক পোয়েট্রিগুলো যেভাবে পাওয়া গেছে অনেকটা সেরকম ভাবে। অ্যাজ ক্লাসিক্যাল লিটারেচার বিগিন উইথ হোমার্স এপিক, বলতে ঠিক যেমনভাবে ক্লাসিক্যাল লিটারেচারটা হোমারের যে এপিক, সে ও এপিকের দ্বারা শুরু হয়েছে, সো ডাজ আর্লি ইংলিশ লিটারেচার বিগিন উইথ বিউল। ঠিক তেমনভাবেই আর্লি ইংলিশ লিটারেচারটা শুরু হয়েছিল বিউলফের মাধ্যমে। দ্য ওরালি কম্পোজড পোয়েট্রি অফ দ্য অ্যাংলো স্যাক্সন ওয়াজ অ্যান এস্টাবলিশড আর্ট। এবার এই বিউলটা কি? বিউলটা হচ্ছে মুখে মুখে বহন করে নিয়ে আসা একটা পোয়েট্রি সমগ্র, যেখানে অনেক মানে যেটা অনেক বড় একটা বলতে পারো এপিক। সো সেইটা সেটার কথা বলা হচ্ছে যে সেইটা বা সেই ওরালি কম্পোস্ট পোয়েট্রিটা মূলত অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের যে আর্ট ছিল, সেটা হচ্ছে ওই সময় এস্টাবলিশড বা পরিপূর্ণভাবে বিকশিত আর কি একটা লিটারেচার ছিল তৎকালীন সময় অনুযায়ী আর কি। তাহলে এই হচ্ছে মূলত এই টোটাল অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের উপরে শর্ট নোটটা। এখানে আমরা যদি একটু খেয়াল করি যে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে তিনটা ট্রাইব ছিল,
জুট, অ্যাঞ্জেল এবং স্যাক্সন। এখানে জুট এবং অ্যাঞ্জেল এই দুইটাকে বলে বলা হচ্ছে অ্যাংলো, এবং স্যাক্সন এটা হচ্ছে আলাদা। তো বলা হচ্ছে যে এরা প্রথমে মূলত তাদের যে হোম কান্ট্রি জার্মানি সেটা তারা ছেড়ে নর্থ সি এবং বাল্টিক অঞ্চলে আসলো। তাদের উদ্দেশ্য হচ্ছে ব্রিটেনকে দখল করে সেখানে কলোনাইজ করা, কলোনি স্থাপন করা বা বসত বাড়ি স্থাপন করা। তো তারা এটা করতে সমর্থ হয়েছিল এবং করার পরে তারা ওইখানে তাদের যে কাজকর্ম বা মানে তাদের যে বসবাস সেটা তারা শুরু করেছিল। এবং সেটা যখন তারা শুরু করে তাদের সাথে করে তারা আহ, কিছু লিটারেচারের আর কি কিছু এলিমেন্ট তারা বয়ে নিয়ে আসে, এবং তার ভিতরে একটা হচ্ছে আহ, এই যে বিউল্ফ সেটা। এবং ওই সময়ের যে আরো রাইটাররা ছিল, বিশেষ করে ক্যাডম্যান, বেডে, এরা ছিল মূলত কবি, এবং তারা তাদের ওই সময়ের ইউনিক হচ্ছে ফর্মে লেখা কিছু ম্যানুস্ক্রিপ্ট পাওয়া যায়, সে যে ম্যানুস্ক্রিপ্টে তাদের রাইটিং এর ব্যাপারে আর কি আলোচনা করা আছে। এগুলো হার্ড টু রিড, অনেকটা পড়া যায় না, যদিও এটা ওই সময় মিডল ইংলিশে কিছুটা পড়ার চেষ্টা করা হয়েছে, এবং পরবর্তীতে তোমার ভিক্টোরিয়ান এজে এসেও কিছুটা পড়ার চেষ্টা স্যার, করা হয়েছে। স্যার একটু যদি শুনতেন। জি বলো। স্যার, স্যার খুবই সাউন্ড হচ্ছে আপনি যখন কথা বলতেছেন। মানে একটা সাউন্ড হচ্ছে ওই যে মাইকে কথা বললে যেভাবে আচ্ছা হয়, আচ্ছা ওটা খুবই আচ্ছা মানে আচ্ছা, কান্না আমি করতেছে। বলছি, আচ্ছা আমি বলি। আমি যে রুমটাতে আছি এই রুমটা অনেকটা ফাঁকা, এর জন্য ইকো হচ্ছে। হ্যাঁ, তো আমি আরেকটু ভলিউমটা কমাই দিয়ে দেখি তো এটা কেমন শোনা যায়। আচ্ছা এখন দেখো তো কেমন শোনা যাচ্ছে। এখন স্যার আগের থেকে একটু ঠিক আছে। আচ্ছা একটু ইকো হচ্ছে, তবে ভিডিওতে তোমরা মোটামুটি ভালো পাবে। তারপরে কতটা ভালো হবে জানি না, আমি দু একদিনের মধ্যে আমার রুমে আরো এটা সেটা নিয়ে এসে রাখবো, তখন এটা ইকোটা আর হবে না। ইভেন তারপরে যদি না হয় হয়তো বা আমাকে ওই যে সাউন্ড অ্যাবজর্বার যে ইয়ে ফোম গুলো আছে ওগুলো লাগাতে হবে। আচ্ছা একটু কষ্ট করো, দু একটা ক্লাস, তারপরে আমরা এটা ঠিক করে ফেলবো। ওকে। আচ্ছা কেউ একজন মেসেজ দিয়েছো, নেট অনেক প্রবলেম হচ্ছে, বাট নেট প্রবলেমটা কার? আচ্ছা নেট প্রবলেম, আমার এখানে নেট প্রবলেম নেই। হতে পারে তোমার ওখানে, কারণ অলরেডি তো 14-15 জন ক্লাস করতেছে। আচ্ছা এবার দেখো, এটা আমরা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড সম্পর্কে একটা আইডিয়া নিলাম, বা গত দিনে আমরা যেটা পড়েছিলাম সেখান থেকেও তোমরা নিতে পারো, সেটারই আবার সামারি এটা বলতে পারো। আজকে এবার আমরা জানবো হচ্ছে এই সময়ের অর্থাৎ অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাইটিং, যেখান থেকে মূলত অ্যাংলো স্যাক্সন পিরিয়ড সম্পর্কে সবচেয়ে বেশি জানা গেছে, সেটা হচ্ছে এই বিওল্ফ, এবং এই বিওল্ফ থেকে আমরা আইডিয়া নেব। দেখো এখানে যেটা বলছে যে অফ দ্য ওল্ড ইংলিশ পোয়েট্রি বিওল্ফ ইজ মোস্ট রিমার্কেবল। বলা হচ্ছে ওল্ড ইংলিশ যে পোয়েট্রিগুলো রয়েছে তার মধ্যে বিওল্ফটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা রিমার্কেবল। এবং এটা অনেকটা লাইক গ্রিক লিটারেচার, ইংলিশ লিটারেচার বিগিন উইথ অ্যান এপিক। বলা হচ্ছে যে গ্রিক লিটারেচার যেটা তোমার শুরু হয়েছিল হোমারের ইলিয়াড দিয়ে, বা সফোক্লিসের ইডিপাস রেস্ক, বা অন্যান্য যে আরো রাইটিং গুলো রয়েছে সেগুলো দিয়ে, মানে এপিক দিয়ে শুরু হয়েছিল। ঠিক তেমনি ইংলিশ লিটারেচার যেটা সেটাও শুরু হয়েছিল এপিক দিয়ে, এবং সেই এপিকটার নামই হচ্ছে এই বিয়ন্ড। It is a poem of historic scope telling of heroes and of the world, human and non-human. বলা হচ্ছে এটা একটা পোয়েম, এই বিউল্পের কথা বলা হচ্ছে, এটা একটা পোয়েম যেখানে হিস্টোরিক স্কোপ গুলো বলা হয়েছে, মানে হিস্টোরিক যে ঘটনা, ঐতিহাসিক যে ঘটনাগুলো সেগুলো বলা হয়েছে। এখানে আরো বলা হয়েছে হিরোদের যে কাহিনী, বীরদের যে কাহিনী সেটা রয়েছে। একই সঙ্গে সারা বিশ্ব সম্পর্কে বলা হয়েছে, মানুষ সম্পর্কে, এবং কিছু নন হিউম্যান সম্পর্কে। নন হিউম্যান বলতে সুপার ন্যাচারাল ক্যারেক্টার, যেমন আমরা যখন বিউল পড়তে যাব তখন আমরা এখানে দেখতে পাবো যে, বা বিউল তো পড়া যাবে না, বিউলপের যে কাহিনী সংক্ষেপ আমরা জানবো, তখন আমরা জানতে পারবো যে এটার ভেতরে একটা যেমন মনস্টারকে হত্যা করার কাহিনী রয়েছে। সো এই মনস্টার তো নন হিউম্যান, তো এটাকে বলা হচ্ছে সুপার ন্যাচারাল ক্যারেক্টার বা নন হিউম্যান। ইট ইজ দ্য লংগেস্ট অ্যান্ড রিচেস্ট অফ ওল্ড ইংলিশ পোয়েম। ওল্ড ইংলিশ যতগুলো পোয়েম রয়েছে তার ভিতরে এই বিউলটাই সবচেয়ে দীর্ঘ
এবং খুবই সমৃদ্ধশালী একটা রাইটিং। Beowulf showed the English the world of their ancestors, the heroic world of the past. এই বিউল্ফের ভেতর রয়েছে ইংলিশ কেমন ছিল সেরকম ওই সময়, এমনকি ইংলিশ জাতির যে অ্যানসেস্টর বা পূর্বপুরুষ তারা কেমন ছিল, এমনকি ওই সময়ের যে হিরোইক যে কাজ কারবার, হ্যাঁ, সেগুলো কেমন ছিল। The death and provenance of Beowulf are uncertain. বলছে বিউল্ফটা যে কবে তৈরি হয়েছে বা লেখা হয়েছে সেটা, এবং একই সঙ্গে কোন জায়গায় এটা যে করা হয়েছে সেটা আননোন, আনসার্টেন, অনিশ্চিত, এটা জানা যায় না। ইটস অথর ইজ আননোন। এমনকি বিউল্ফ যে কার, কে লিখেছে এটা, সেটাও জানা যায় না। The text of the Beowulf is found in a manuscript in the West Saxon dialect of Wessex, which became the literary standard. বলা হচ্ছে যে এই যে বিউল্ফের যে টেক্সট, সেই টেক্সটটা পাওয়া যায় হচ্ছে ম্যানুস্ক্রিপ্টের মাধ্যমে। ম্যানুস্ক্রিপ্ট হচ্ছে হাতে লেখা আর কি, যে বিভিন্ন জায়গায় লেখা থাকে সেগুলো বলা হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট। ম্যানুস্ক্রিপ্টের ভিতরে পাওয়া যায় যে ম্যানুস্ক্রিপ্টটা আবার লেখা ছিল উইসেক্সের ডায়ালেক্টে, অর্থাৎ পরিভাষা বা উপভাষার মাধ্যমে লেখা ছিল, এবং পরবর্তীতে এইটাই মূলত লিটারেরি স্ট্যান্ডার্ড হয়ে দাঁড়ায় ওই সময়ের আর কি। ওইটার মাধ্যমে ওইটাই ওই সময়ের আর কি মান, যেটা দ্বারা ওই সময় লিটারেচারকে বিচার বিবেচনা বা জাজ করা হয়। অল দ্য টেক্সট আর অ্যাবাউট মনস্টার, এবং লিটারেচারের যে টেক্সটগুলি, যে রাইটিংগুলি, সেগুলো মনস্টার সম্পর্কে। মনস্টার বলতে তোমরা জানো যে আমরা যেটাকে বলতে পারি হচ্ছে জায়ান্ট কোনো প্রাণী, যেগুলো আসলে নন এক্সিস্ট, মানে এক্সিস্ট করে না সেরকম, যেমন দৈত্য বা এই জাতীয় কাহিনীগুলো। But the prime concern of Beowulf is not with monsters or even heroes, but with human wisdom and destiny. বলা হচ্ছে যদিও এই বিউল্ফের ম্যাক্সিমাম কাহিনী হচ্ছে মনস্টার কেন্দ্রিক এবং একটা হিরো কেন্দ্রিক, যে হিরো বিউল্ফ নিজেই। বিউল্ফ হচ্ছে একজন ব্যক্তির নাম, সো এই ব্যক্তি নিজেই একজন হিরো, এবং মনস্টার কেন্দ্রিক হচ্ছে এটার মেইন ঘটনা। কিন্তু তারপরেও বিউল্ফ বা মনস্টার এইটা কিন্তু এই রাইটিংয়ের প্রধান বিষয় না। এখানকার প্রধান বিষয় হচ্ছে মানুষের জ্ঞান এবং তাদের নিয়তি বা ভাগ্য। এইটাই হচ্ছে মূলত এই বিউল্ফের প্রধান টপিক। There are many episodes and digressions in the story of Beowulf. বলা হচ্ছে যে বিউল্ফের যে স্টোরিগুলো রয়েছে সেগুলোর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ এপিসোড রয়েছে, পর্ব রয়েছে, বা মানে সত্যিকারের কাহিনী রয়েছে, এবং কিছু অবান্তর কাহিনী রয়েছে, ডিগ্রেশনস রয়েছে, হয় না? যেমন একটা অনেক স্টোরির ভেতরে দেখতে পাই আমরা, বা ইভেন আমরা যদি সিনেমার সাথে তুলনা করি, তাহলে সিনেমাতেও দেখি না যে অনেক টুকিটাকি কিছু অংশ থাকে যেগুলো আসলে বাদ দিলেও চলে, যেগুলো না থাকলেও পারতো, কিন্তু এরকমটা ওই বিউল্ফের ভিতরেও ছিল। It is impossible to give a brief synopsis of the narrative. বলা হচ্ছে এই যে বিউল্ফের একটা শর্ট সামারি দেওয়া, শর্ট সিনপসিস দেওয়া, এটা খুবই কঠিন বা এটা ইম্পসিবল। In outline, it can be said that Beowulf, son of Estheo, sails to Denmark with a band of warriors and greets the Danish king Roger of a terrible monster called Grendel. বলা হচ্ছে যে এটা যেহেতু একটা সামারি, বিউল্ফের সামারি করা সম্ভব না, তারপরেও যদি বিউল্ফ পড়ার পরে কেউ সামারি করতে চায় তাহলে শুধুমাত্র এটুকুই আসবে যে বিউল্ফ একজন ব্যক্তি, সে হচ্ছে এই এসটিওর ছেলে, এবং সে ডেনমার্কের উদ্দেশ্যে রওনা দেয়, সেল করে, মানে জাহাজ নিয়ে বের হয়, এবং সেখানে সে যায় মূলত একদল ওয়ারিয়র বা যোদ্ধা নিয়ে, এবং সে সেখানে যায় ডেনমার্কের যে কিং রজ্জার, সেই রজ্জারকে একটা ভয়ঙ্কর মনস্টারের হাত থেকে বাঁচানোর জন্য, এবং এই ভয়ঙ্কর মনস্টারের নাম হচ্ছে গ্র্যান্ডেল।
The mother of Grendel, seeking revenge for the death of her son, meets the same fate. এবং এই গ্রেন্ডেলকে বেউল হত্যা করার পরে এই ডেনমার্ককে সে উদ্ধার করে, ডেনমার্কের কিংকে। এতে করে এই গ্র্যান্ডেলের মা, সেও আরেকটা হচ্ছে মনস্টার, সে ক্ষেপে যায়, সে এবার প্রতিশোধ নিতে চায় এবং সে প্রতিশোধ নিতে গিয়ে সেও মূলত বিউলফের দ্বারা নিহত হয় এবং মানে একই ফেট মিট করে বলতে বিউলফের দ্বারা সেও নিহত হয়। বিউলফ ওয়াজ রিওয়ার্ডেড অ্যান্ড রিটার্ন টু হিজ নেটিভ ল্যান্ড। বলা হচ্ছে বিউলফ এরপরে তাকে অনেক পুরস্কার দেওয়া হয় এবং সে কি করে তার দেশে ফিরে আসে। He became the king of Gitas, and after a prosperous reign of some 40 years, he killed a dragon which ravaged his land. But in the fight, he received a mortal wound. এই বিউলফ সে নিজেও হচ্ছে, কেউ বলে জিটাস, কেউ বলে গীতাস, তোমরা যেটা বললো সেটা বলতে পারো। তো বলা হচ্ছে গীতাস হচ্ছে একটা জায়গার নাম, সেই জায়গার কিং হয়েছিল পরবর্তীতে বিউলফ, এবং সে প্রায় 40 বছর খুব ভালোভাবে প্রসপারাসলি সমৃদ্ধশালীভাবে সে শাসন করে সমৃদ্ধির সাথে। এবং এরপরে আর একটা মনস্টার সেখানে দেখা দেয় যে কিনা মানে একটা ড্রাগন, মূলত সেই ড্রাগন তার যে দেশ, সেই দেশে মূলত ধ্বংসযজ্ঞ চালাতে থাকে এবং সেই ড্রাগনকেও সে হত্যা করতে যায়। ড্রাগনকে সে হত্যা করে ঠিকই, কিন্তু ওই ড্রাগনের সাথে ফাইটিং এর সময় বিওলফ নিজেও অনেক ভয়ঙ্কর ভাবে আহত হয় এবং এর ফলে সে হচ্ছে মারা যায়, বিউলফ মারা যায়। The poem concludes with the funeral ceremony in honor of the dead hero. এবং এই যে কবিতাটা বিউলফ, সেটা শেষ হয় এই আমাদের যে ডেড হিরো বিউলফ তার সেরিমনিতে, তার যে শবযাত্রা, তার যে কবর দেওয়ার সময়ের যে কাহিনী, সেই সময়টাতে এসে এই নাটক মানে স্টোরিটা শেষ হয়। তাহলে আমরা এখানে খুব শর্ট করে আমরা বিউলফের কিন্তু একটা স্টোরি পেয়ে গেলাম যে বিউলফের ভিতরে কি রয়েছে। এই যে এখান থেকে বলা হচ্ছে যে ইন আউটলাইন ইট ক্যান বি সেড দ্যাট, এখান থেকে আমি যদি তোমাদেরকে দেখাই তাহলে এখান থেকে এই এখান থেকে শেষ পর্যন্ত আর কি, এখান থেকে শেষ পর্যন্ত। সো এইটুকুতে তোমার ইয়ের কাহিনীটা রয়েছে বিউলফের। সো এটা হচ্ছে বিউলফের উপরে শর্ট নোট। এই শর্ট নোটগুলো এখান থেকে তোমরা পুরোটাই বারবার পড়ার চেষ্টা করবে, পড়ার পরে তোমাদের একটা সামারি মনের মধ্যে আসবে এবং সেই সামারিটা তোমরা লেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু এখান থেকে তোমাদের এই বিউলফের যে শর্ট নোট সেটা তোমাদের হয়ে যাবে। আচ্ছা, আমাদের আর 7 মিনিট পরে কেটে যাবে। সো কেটে যাওয়ার পরে আমরা আবার জয়েন করব প্রতিদিনের মতো। আর যারা জয়েন করতে পারবে না, হয়তো নেটের কারণে বা বিভিন্ন কারণে, তোমরা পরবর্তীতে ভিডিওটা দেখে নিতে পারবে। সো হতাশ হওয়ার কিছু নাই যে কেটে গেল, আমি জয়েন করতে পারলাম না, মিস করলাম, এরকমটা না। আচ্ছা, এবার আমরা আরেকটা পড়বো, এটা ঠিক না, আমরা পড়বো হচ্ছে আহ, এই কিং আলফ্রেডের উপরে যে নোটটা, শর্ট নোট, সেটা আমরা পড়বো। সবগুলো আসলে গুরুত্বপূর্ণ না, সবই রয়েছে, তবে তোমরা যদি কেউ পড়তে চাও তোমরা সবগুলোই পড়তে পারো জানার জন্য আর কি। তবে পরীক্ষায় আসার মতো হচ্ছে এই কয়েকটা। দেখো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, আচ্ছা আমি যতটুকু বললাম এতটুকুর মধ্যে তোমাদের কোনো কোশ্চেন আসে কিনা? কোশ্চেন থাকলে কোশ্চেন করো, আমরা এরপরে ডিসকানেক্ট করে দিয়ে আরেকবার কানেক্ট করবো, তখন আমরা এটা পড়বো। আচ্ছা, তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কথা শুনতে পাচ্ছ তো, তাই না? জি স্যার, শুনতে পাচ্ছি।
আচ্ছা। স্যার স্যার এই পিরিয়ড থেকে যে অ্যাংলো সাইন্স পিরিয়ড থেকে স্যার শুধু শর্ট নোট কি শুধু এই তিনটার উপরে পড়বো? হ্যাঁ, এই তিনটা হচ্ছে তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া তো পরীক্ষার আগে সাজেশন দিব তখন। তবে এগুলো হচ্ছে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আর এখনই পরীক্ষার জন্য পড়ো না, তবে এগুলো সম্পর্কে জেনে রাখার চেষ্টা করো গল্পের মতো করে। আর অবশ্যই ফ্রি হ্যান্ড লেখার চেষ্টা করবা নিজের মতো করে, নিজেই পড়ে নিয়ে একটা তোমার মতে তোমার ইংলিশ ব্যবহার করে, বইয়ের ইংলিশ না, তোমার মনে যেভাবে আসবে সেন্টেন্সগুলো সেভাবে তুমি তোমার মতো করে স্টোরি আকারে লিখে রাখবে। আর পরীক্ষা, এই যে তোমাদের এখন বর্তমানে যে সেকেন্ড ইয়ার রয়েছে এদের, ওল্ড সেকেন্ড ইয়ার এদের পরীক্ষাটা হয়ে গেলেই তখন আমি সাজেশন দেবো, সেই সাজেশন অনুযায়ী তখন আমরা করতে থাকবো। আর তোমরা, তোমাদের ভাল লাগবে শুনে যে এর আগে প্রায় 17 সাল থেকে আমি সাজেশন দিয়ে আসছি, এবং প্রত্যেকবারই আমাদের সাজেশন থেকে কমন পড়ে বা পড়েছে। আর আমাদের কলেজে দেখলাম যে নোটিশ দিচ্ছে পরীক্ষার, এ ব্যাপারে কিছু জানেন? এটা তো ন্যাশনাল ইউনিভার্সিটি। তোমাদের ফার্স্ট ইয়ারের পরীক্ষা? তাহলে করা নাই স্যার, তবে দেখলাম তো ওটা হয়তো ওই যেহেতু যে আমরা কলেজে। তোমাদের সময়ে অনেকেই তোমাদের ফার্স্ট ইয়ারে যখন ফর্ম ফিল আপ হয়েছে তখন অনেকে ফর্ম ফিল আপ মিস করেছে। এটার একটা হচ্ছে ফর্ম ফিল আপের একটা নোটিশ থাকতে পারে। আর একটা হচ্ছে যে নোটিশ, আমার জানা মতে এরকম কোনো নোটিশ এখনো দেয়নি যে পরীক্ষা শুরু হবে অমুক তারিখে, এটা সেটা এরকম কিছুই দেয়নি। স্যার ওইটাই লাগছিল যে যারা ফর্ম ফিল আপ করতে পারেনি তাদের নতুন করে মানে ডেট দিয়েছে, ওইটাই আমিও লাস্টে জানি। হ্যাঁ, এটাই আছে আর কি এখন বলতো। সেকেন্ড ইয়ার ক্লাস করতে বলছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, অনলাইনে ক্লাস শুরু করতে বলছে। সেকেন্ড ইয়ারে? তো আমাদের কলেজে হচ্ছে অনলাইনে ক্লাস। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অনলাইনে ক্লাস নিলে তো ভালো, টিচারদের ক্লাস হচ্ছে করতে থাকবা যদি আহ, মানে তোমরাও টাইম থাকে বা সুযোগ থাকে তোমরাও করবা ক্লাস। যত ক্লাস করবা তত শিখতে পারবা। আর সবসময়ের জন্যই স্যার মাথায় রাখবে যে হিস্ট্রি পড়তে এসে অনেকে, আমরা আমরা দেখেছি, আমি আমার ফ্রেন্ডদেরকেও দেখেছি, অনেকে আছে এমন ভাবে সাহিত্যের মধ্যে ঢুকে পড়ে, মানে বাংলা সাহিত্য ইংলিশ সাহিত্য পারলে মনে হয় তামিল সাহিত্যও তারা পড়বে। তো এগুলো করতে গেলে যেটা হয় যে কাজের কাজ কিছুই হয় না আলটিমেটলি। ইংরেজি পড়ার উদ্দেশ্য হচ্ছে এই ভাষাটাকে অ্যাকুয়ার করা, এটার স্পিকিং, রাইটিং, লিসনিং এবং রিডিং, এই চারটা যে স্কিল সেটাকে আয়ত্ত করা। সো এইটা যদি তুমি ধরো ইংরেজি সাহিত্য সব লিটারেচার পড়ে ফেললা, সব মানে যত প্রোজ পোয়েট্রি যত যা আছে, নোভেল এপিক যত আছে সব পড়ে ফেললাম, বন্ধুদের সামনে গিয়ে বলছো যে হ্যাঁ আমি তো সব পড়েছি, এটা পড়েছিস ওটা পড়েছিস ওটা পড়েছি সব পড়েছি, কিন্তু যদি কখনো আমাদের মতো আমরা যারা জানি বিষয়গুলো তাদের কাছে যদি বলো যে, তখন তারা বলবে আচ্ছা তুমি তো সব পড়েছো, তুমি ইংলিশে কথা বলতে পারো? হ্যাঁ পারি টুকটাক। তারপরে বললা যে আচ্ছা একজন বিদেশি কথা বলবে এটা শুনে বুঝতে পারো? যে, না অত ভালো বুঝি না। তখন কিন্তু তোমার ওই পড়ার কোনো দাম নেই। তো সবসময়ের জন্য তোমার টার্গেটই হবে যে ইংরেজি সাহিত্য পড়বো, যতটুকু রেজাল্ট করার জন্য দরকার ততটুকু পড়বো, আর বাকিটা সবসময়ের জন্য চেষ্টা থাকবে ভাষাটাকে কিভাবে আমি আয়ত্ত করতে পারি। যেমন ফ্রি হ্যান্ড লেখার, রাইটিং এর যে বিষয়টা সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড লিখতে পারতে হবে। একটা প্রশ্ন মুখস্থ করে এসে লিখলে এটা না, তোমাকে কোনো একটা বিষয় সম্পর্কে লিখতে বলা হলো, সাপোজ তোমাকে যদি আমি এখন বলি যে একটা চেয়ার বা একটা টেবিল সম্পর্কে একটা এসে লিখো, ওইটা চেয়ার বা টেবিল সম্পর্কে কি এসে লিখবো, তৎক্ষণাৎ ওই মুহূর্তে একটা হয়তো দেখা যাচ্ছে 2-3 পৃষ্ঠা 5 পৃষ্ঠার একটা এসে লিখে ফেলতে পারতে হবে। সেটা ইনফরমেশন তোমার ভুল হতে পারে, বাট সেন্টেন্স গুলো ঠিক থাকতে হবে, এই জাতীয় জিনিসগুলো। সো এগুলো মাথায় রাখতে হবে যে এক কথায় যে সবসময়ের জন্যই মাথায় রাখবো যে কিভাবে এই চারটে স্কিল অ্যাকুয়ার করা যায়। এর বাহিরে যা কিছু অ্যাকুয়ার করো, যা কিছু জানার চেষ্টা করো না কেন, কোনো লাভ নেই। আমি প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইন পড়লাম, আমি হোমারের ইলিয়াড পড়লাম, সফোক্লিসের ইডিপাস রেস্ট পড়লাম, আমি ইভেন এই বাংলা সাহিত্যে গিয়ে চর্যাপদ পড়লাম, এটা করলাম ওটা করলাম, কোনো লাভ নেই যদি না তুমি
এই মানে যেটা যে সাবজেক্টে পড়ছো সেটার ভাষাটা অ্যাকুয়ার করতে না পারো, বিশেষ করে ইংলিশের কথা বলছি। আচ্ছা আমি এখন ডিসকানেক্ট করছি, তারপরে তোমরা স্যার আবার কানেক্টেড স্পোকেন হয়েও। কি করবো? আচ্ছা আমি এটার অ্যান্সার পরের বারে দিচ্ছি, কারণ এখনই কেটে যাবে, অ্যান্সারটা পুরোপুরি দিতেও পারবো না। সো তোমরা আরেকবার কানেক্টেড হও প্লিজ। আচ্ছা ওকে, আমরা আমাদের যে সেকেন্ড যে পার্ট বলতে পারি আমরা এটা, কারণ প্রত্যেকটা ক্লাসে তো এটা হচ্ছে। সো এখানে আগের আগের অংশে কে যেন কি প্রশ্ন করছিলা? স্যার স্পিকিংটা কিভাবে ফ্লুয়েন্টলি করবো স্যার, ইমপ্রুভ করবো কিভাবে? আচ্ছা, এটার জন্য তোমার যেটা করতে হবে, বলতে হবে বেশি বেশি। যত বেশি তুমি বলবা তত বেশি তোমার স্পোকেন ইংলিশটা ঠিক হবে। তুমি বলবা না, ঠিক থাকবে না। যেমন ধরো তোমরা কয়েকটা 3-4 জন ফ্রেন্ড মিলে, অথবা 3-4 জন যদি বেশি হয়, তুমি বা তোমার আরেকজন ক্লোজ যে ফ্রেন্ড, তারা একসঙ্গে মিলে একটা গ্রুপ করো, করে কথা বলতে পারো। অথবা সবচেয়ে বেস্ট যেটা হয় যে নিজের সাথে নিজের কথা বলা। অনেকেই বলে যে আয়নার সামনে দাঁড়ায়, এটা সেটা, এগুলো ফাউল, এগুলো দরকার নেই। তুমি জাস্ট তুমি তোমার সঙ্গে, তুমি তোমার নিজেকে নিজেকে একটা করে কোশ্চেন করো, এবার নিজেই ওইটার অ্যান্সার দাও, তাহলেই কিন্তু হয়ে যাবে। স্পোকেন ইংলিশ, রিটেন, রাইটিং, যা মানে যেটাই বলো না কেন, সবচেয়ে বেশি যেটা করতে হবে, তোমার বেশি বেশি ওয়ার্ড মিনিং মুখস্থ করতে থাকতে হবে। আর তুমি বলতে পারো যে হ্যাঁ আমি তো ভুলে যাই, তো এই ভুলে সবাই যায়, তুমি শুধু না। তুমি ভুলে যাও, আমি ভুলে যাই, আরো সবাই সবাই ভুলে যায়। তো যত তুমি মুখস্থ করতে থাকবে, 10টা মুখস্থ করবে, 2টা তো মনে থাকবে। আবার 10টা মুখস্থ করবে, সেখান থেকে আবার 2টা মনে থাকবে। এরকম করতে করতে দেখবে যে একটা সময় তোমার অনেক মনে থাকতেছে। তো যত ওয়ার্ড মিনিং মুখস্থ করবা, তত তুমি অপশন পাবা। অপশন বলতে একটা লিখতে গিয়ে গিয়ে তুমি যেমন লার্নিং, রিডিং, স্টাডি, এই কথাগুলো যেমন সব সিনোনিম টাইপের, ঠিক তেমনি এরকম যত তুমি মুখস্থ করবে, তত এইসব অপশনগুলো আসবে লেখার সময়। আর লেখার সময় যখন দেখা যায় যে একটা ওয়ার্ডই জানো তুমি, কোনো একটা পার্টিকুলার হয়তো মিনিং এর, তখন দেখা যাচ্ছে ওই একটা যদি ভুলে যাও কোনো কারণে, তাহলে আর আসলো না অল্টারনেটিভ কোনো কিছু। তো প্রথম যে বিষয়টা, খুব বেশি বেশি ওয়ার্ড মিনিং মুখস্থ করতে হবে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে বেশি বেশি বলতে হবে। তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে শুনতে হবে বেশি বেশি। এবং এই জন্য আমি আমি ওই যে দেখো, তোমাদের আমাদের একটা গ্রুপ আছে লিসনিং ইংলিশের, এখানে আমি তোমাদের সবাইকে বলেছিলাম অ্যাড হতে। তোমরা ওইটা অ্যাড হয়ে যাও। ওইখানে আমি বিভিন্ন সময় বিভিন্ন জিনিস শেয়ার করে থাকি, বিভিন্ন বিদেশি স্পিকারদের আর কি, অনেক স্পিচ আমি শেয়ার করে থাকি। ওইটা যদি তোমরা শুনো, তাহলে তোমাদের উপকারে দিবে ওখানে। আবার স্যার গ্রুপটা ফেসবুক থেকে নাকি? আমি তোমার কথা বুঝতে পারি নাই। গ্রুপটা আসলে কোথায়? আমি স্যার গ্রুপটার ব্যাপারে জানি না। আচ্ছা আমি দেখাই। তুমি তোমার মোবাইল অপশন থেকে এরকম জায়গায় গিয়ে সার্চ করবা লিসনিং। লিসনিং লিখলেই, নেটের স্পিড আমার এখানে স্লো হয়ে গেল, লিসনিং ইংলিশ ক্লাউড স্কুল প্রো, এই নামে চলে আসবে। দেখো আমি এখানে ইয়ে করলাম, লিসনিং ইংলিশ ক্লাউড স্কুল প্রো, এই নামে চলে আসবে। এই যে এইটা, এই যে একটা হেডফোনের ছবি দেয়া আছে, এই যে এই ছবিটা, এইটাতে এই যে 150 জন হয়েছে। লিসনিং অত আকর্ষণীয় বিষয় না, তো এই জন্য সংখ্যা কম। সো এই গ্রুপটাতে আমি তোমাদের গ্রুপে লিংক দিয়েছি, কিন্তু গত 3-4 ক্লাস আগেই আমি লিংক শেয়ার দিয়েছি। এইখানে দেখো যে লিসন অ্যান্ড স্পিক নামে আমি বিভিন্ন ভিডিও দিয়ে থাকি। এই যে এগুলো তোমরা বেশি বেশি শুনবে, এগুলো একই সঙ্গে মোটিভেশনালও কিন্তু। তো মোটিভেশনটাও পাচ্ছ কিছু করার, আবার এদের স্পিচগুলো খুব সুন্দর। এখানে ইন্ডিয়ান রয়েছে, যেমন বারাক ওবামারও স্পিচ দিয়ে রেখেছি। সো এগুলো যখন তুমি শুনবে, তোমার লিসনিং এর যে পাওয়ারটা সেটা বাড়বে। আর যত ভালো লিসনিং করতে পারবা, তত স্পোকেন বা অন্যান্য সবকিছু ভালো হবে। মনে রাখো, যে কোনো একটা স্টুডেন্ট, ছোট বাচ্চা, সে কিন্তু শুরুতে লিসনিং করে, এবং যার কারণে সে 1 বছরের মধ্যে ভাষাটা শিখে ফেলে। তো
তো তুমি যদি লিসনিং বেশি বেশি করো তাহলে তোমার ভাষা শিখতে সুবিধা হবে। ওয়ার্ড মিনিং মুখস্থ করো, লিসনিং করো, নিজের সাথে নিজে কথা বলো, নিজেকে কোশ্চেন করো, নিজে আবার অ্যান্সার দাও। এরপরে যখন তুমি যা পড়বা তাই নিজের ভাষা দিয়ে লিখো, কোনো একটা খাতায় লিখো। এতে করে তুমি তোমার এই সবগুলো স্কিল তুমি ভালোভাবে অ্যাকোয়ার করে ফেলতে পারবা। সো এটা নিয়ে টেনশন না করে এই প্র্যাকটিসটা করে যাও, তাহলেই একটা সময় দেখবে যে হয়ে গেছে। আরো অনেকে অনেক পরামর্শ দেয়, যে পরামর্শগুলো আসলে ইউজলেস। আচ্ছা, এবার এখানে আসি আমরা আমাদের আরেকটা যে নোট আছে, শর্ট নোট, সেটা আমরা পড়ে ফেলি। দেখো বলছে যে কিং আলফ্রেড ইজ ক্লেইমড টু বি দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম, যে একটা কোশ্চেন কিন্তু এটা কিন্তু হতে পারে যে হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ, তোমাদের 1 মার্কের কোশ্চেন। এটা অনেক সময় অনেকেই বলে থাকে ফ্রান্সিস বেকন। তোমরা ফার্স্ট ইয়ারে তোমরা প্রোজের আন্ডারে পড়েছো না, অফ স্টাডির যে রাইটার ফ্রান্সিস বেকন, তাকে অনেকে বলে থাকে। তবে এগুলো নিয়ে আসলে বিতর্ক আছে। যে কোনো কোশ্চেন তোমাদের যদি কখনো পরীক্ষায় এসে যায় যে হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ, হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ নোভেল, ইংলিশ ড্রামা, ইংলিশ এপিক, যেটাই আসুক না কেন, তোমার হাতে যদি অপশন থাকে অন্য একটা তুমি পারো এরকম, তাহলে তুমি ওইটা দিবা, এটা দিবা না, কারণ এগুলো নিয়ে অনেক বিতর্ক থাকে। কোনো এক টিচার যদি বেকনকে বেশি ভালোবেসে থাকে তাহলে সে বলবে যে বেকনই হচ্ছে ফাদার। আবার কেউ যদি অরিজিনালি খুব সুন্দরভাবে পড়াশোনা করে থাকে বা ওই পয়েন্টটা যদি তার ওই মুহূর্তে মনে থাকে যে কিং আলফ্রেডকে বলা হয় ইংলিশ প্রোজের ফাদার, তাহলে সে তখন এটাতে মার্কস দেবে। তো এই জিনিসগুলো কিন্তু কন্ট্রোভার্সিয়াল, তোমরা একটু মাথায় রেখো। যে আমি আবারও যেটা বললাম, যে যদি তোমার হাতে অপশন থাকে, অর্থাৎ আরেকটা কোশ্চেন আছে, এটাও আছে, তুমি ওইটা পারছো, এটাও পারবে, তখন তুমি এটা বাদ দিয়ে ওইটা দিবা, আর যখন পারছো না তখন এটা দিবা। তাহলে আমরা এখানে কি দেখলাম, যে কিং আলফ্রেডকে বলা হচ্ছে ইংলিশ প্রোজের ফাদার। আলফ্রেড when he became the king of Wessex found the people of the country ignorant। যখন তিনি যখন তিনি কিং হলেন উইসেক্সের, তখন তিনি দেখলেন যে তার দেশের যে জনগণ তারা হচ্ছে মূর্খ, ইগনোরেন্ট, অজ্ঞ। After establishing peace and order in the country, he applied himself to the task of educating the people। এরপরে তিনি যখন তার এরকমটা দেখতে পেলেন যে তার দেশের জনগণ ইগনোরেন্ট, তখন তিনি কি করলেন, তার দেশে শান্তি এবং শৃঙ্খলা এস্টাবলিশ করার চেষ্টা করলেন। করার পরে এবার তিনি তার সেকেন্ড যে কাজটা সেটা তিনি করলেন হচ্ছে তিনি তার দেশের জনগণকে শিক্ষিত করার চেষ্টা করলেন। He supervised the translation of many Latin books into English prose। তিনি দেখাশোনা করলেন যে অনেক ইংলিশ প্রোজ, মানে অনেক ল্যাটিন বুক যেগুলোকে ইংলিশ প্রোজে ট্রান্সলেট করতে থাকলেন, এবং এইটার জন্য একটা কমিটি করে সেই কমিটিটাকে তিনি দেখাশোনা করতে থাকলেন। The 5 important translation either done by himself or under his guidance or pastoral care of Pope Gregory আর এখানে 5টা বইয়ের নাম দেওয়া আছে। বলা হচ্ছে 5টা খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন ওই সময় করা হয়। সেটা হয় কিং আলফ্রেড সে নিজে করেছে, অথবা তার গাইডেন্সে, অথবা পোপ, ওই সময় যে পোপ রয়েছে গ্রেগরি, তার আন্ডারে এই ট্রান্সলেশনটা হয়েছে। এবং সেই 5টা বইয়ের নাম এখানে রয়েছে, যেমন হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড বাই অরোসাস, তারপরে বেডেস এক্লেসটিক্যাল হিস্ট্রি, তারপরে এই যে আরো যে জিনিসগুলো রয়েছে। সো এর মধ্যে অ্যাংলো স্যাক্সন ক্রনিকল ওয়াজ হিজ মাস্টারপিস। এইগুলোর ভেতরে কিং আলফ্রেডের মাস্টারপিস বা তার সবচেয়ে বড় যে রাইটিং বা গুরুত্বপূর্ণ রাইটিং সেটা হলো অ্যাংলো স্যাক্সন ক্রনিকল। এটাই মূলত তার হচ্ছে যে প্রোজ যে রাইটিং বিখ্যাত, সেটাই হচ্ছে এটার আন্ডারে তাকে বলা হয়, এটার জন্য তাকে বলা হয়েছে ফাদার অফ ইংলিশ প্রোজ। ইট ইজ দ্য ফার্স্ট হিস্ট্রিক্যাল ওয়ার্ক ইন ইংলিশ। বলা হচ্ছে ইংরেজিতে এটাই সর্বপ্রথম ঐতিহাসিক কাজ, মানে ইতিহাস নিয়ে কাজ করা হয়েছে। ইটস এ রেকর্ড অফ দ্য ডেথ অফ কিং। এটা হচ্ছে একটা রেকর্ড বুক বলতে পারো।
যেটাতে কিংদের অর্থাৎ ওই সময় রাজাদের মৃত্যুর রেকর্ডটা এখানে রয়েছে। বিগিনিং অফ সিজার। সিজার হচ্ছে ইটালিয়ান বা ওই সময়ের ওর আশেপাশে যে রাজারা থাকতো তাদের একটা উপাধি হচ্ছে এই সিজার। সো বিগিনিং অফ সিজার মানে এই সিজার শ্রেণীর যে শুরুটা হলো সেইটা রয়েছে এই বইতে, কিভাবে শুরু হলো কখন থেকে এটা। অ্যান্ড দ্য ইনস্টলেশন অফ বিশপ, এবং বিশপ বিশপ হচ্ছে যাজক শ্রেণীর উচ্চ পর্যায়ের যে যারা, তাদেরকে বলা হয় বিশপ। বলা হচ্ছে যে এই যে ইনস্টলেশনটা, এই বিশপ শ্রেণীর আবির্ভাবটা যখন থেকে হলো সেইটারও রেকর্ড রয়েছে হচ্ছে এই অ্যাংলো স্যাক্সন ক্রনিকেলের ভেতরে। It is the oldest document of English prose recording. The history of England from the time of Roman occupation to the middle of 12th century. বলা হচ্ছে যে এই অ্যাংলো স্যাক্সন ক্রনিকেল যেটা কিং আলফ্রেড শুরু করেছিলেন, এটা কিন্তু 12th সেঞ্চুরি পর্যন্ত চলেছিল এটা লেখা আর কি। তিনি শুরু করলেন, বাট এটা তো তিনি এত বছর তো আর বেঁচে ছিলেন না, তারপরেও এটা আসলে কন্টিনিউ করেছিল অনেকে। তো বলা হচ্ছে যে এটা একটা ওল্ডেস্ট ডকুমেন্ট, সবচেয়ে পুরাতন একটা ডকুমেন্ট ইংরেজি প্রোজের যে রেকর্ডিং বা প্রোজ কবে থেকে কিভাবে কি হচ্ছে সেটার একটা সবচেয়ে পুরাতন একটা রেকর্ডিং এটা। এবং এর ভেতরে রয়েছিল ইংল্যান্ডের ইতিহাস, যেটা একেবারে রোমান অকুপেশন থেকে শুরু করে 1200 সালের মিডল পর্যন্ত, অর্থাৎ 1150 সাল যেটা শেষ পর্যন্ত আর কি। In fact, after defeating the Danish king, Alfred tried to improve the lamentable state of English learning. বলা হচ্ছে যে এই কিং আলফ্রেড তিনি ডিফেট করেছিলেন, তিনি হারিয়ে দিয়েছিলেন হচ্ছে ডেন্স নামক একজন কিং ছিল, বা ডেনের যে জায়গাটা সেই জায়গাটার একজন কিং, তাকে হারিয়ে দেন। এবং হারানোর পরে তিনি ইংরেজি যে লিটারেচার, সেই লিটারেচারের যে একটা ল্যামেন্টেবল একটা অবস্থা ছিল, স্টেট ছিল, দুঃখজনক যে একটা অবস্থা ছিল, মানে খুবই খারাপ একটা অবস্থা ওই সময় ইংলিশ লিটারেচারের। সো আলফ্রেড তিনি ইমপ্রুভ করার চেষ্টা করেছিলেন এই খারাপ অবস্থা থেকে ইংরেজি সাহিত্যকে। হি নট অনলি ট্রান্সলেটেড বাট অলসো এনকারেজড অ্যান্ড রিওয়ার্ডেড লার্নড ম্যান। তিনি শুধুমাত্র যে ট্রান্সলেশন নিজে করেছেন তা না, বরং তিনি উৎসাহ দিয়েছেন এমনকি উপহার দিয়েছেন শিক্ষিত মানুষদেরকে। হি হ্যাজ বিকাম এ প্যাট্রন অফ স্কলার্স। তিনি স্কলারদের, ওই সময়ের যে জ্ঞানীগুণী লোকজন ছিল তাদের পৃষ্ঠপোষক ছিলেন। প্যাট্রন, আচ্ছা এই শব্দটা অনেকের কাছে নতুন হতে পারে, সো এইটা মাথায় রেখো, অনেক জায়গায় লিখতে গেলে তোমাদেরকে লিখতে হবে প্যাট্রন। প্যাট্রন, প্যাট্রোনাইজ, এগুলো হচ্ছে, প্যাট্রন হচ্ছে তোমার পৃষ্ঠপোষক বা এটা নাউন বা অ্যাডজেক্টিভ, আর প্যাট্রোনাইজ হচ্ছে তোমার ভার্ব। হিজ ট্রান্সলেশন মেড গ্রেট কন্ট্রিবিউশন টু লিটারেচার। বলা হচ্ছে ইংলিশ লিটারেচারে এই কিং আলফ্রেডের যে ট্রান্সলেশন এটা খুব ভালো একটা কন্ট্রিবিউশন বা অবদান রেখেছিল। ইন রিগার্ডস স্টাইল, আলফ্রেডস প্রোজ স্টাইল ওয়াজ হাইলি ল্যাটিনাইজড। বলা হচ্ছে প্রোজ স্টাইলের দিক থেকে চিন্তা করলে আলফ্রেডের যে প্রোজ স্টাইল বা প্রোজ লেখার যে স্টাইল সেটা অনেকটা ল্যাটিনদের মতো ছিল, ল্যাটিনাইজড ছিল। ল্যাটিনাইজড বলতে ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে, চিলি, এদের যে ভাষা সেটাকে বলা হচ্ছে ল্যাটিন ভাষা। যেমন আমরা যেটা বলি যে দক্ষিণ আমেরিকা, মেক্সিকোর পর থেকে, মেক্সিকোর পরও না, এদিকে পানামার পর থেকে আর কি। তোমরা যদি কারো যদি কি বলে ওয়ার্ল্ড ম্যাপ সম্পর্কে ভালো জ্ঞান থাকে তাহলে তোমরা বুঝতে পারবা, সেটা হচ্ছে কানাডা, ইউএসএ এবং এদিকে মেক্সিকো, এই তিনটা মিলে তো হচ্ছে তোমার উত্তর আমেরিকা। এরপরে মধ্য আমেরিকার ভেতরে অনেক দেশ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে পানামা, পানামা পর্যন্ত। এবং পানামার পর থেকে পানামা বা ক্যারিবিয়ান যে দ্বীপপুঞ্জ যেগুলো আছে এগুলো হচ্ছে তোমার মধ্য আমেরিকার মধ্যে। এবং এরপরে দক্ষিণ আমেরিকা যেটা, সেটার ভেতরে রয়েছে তোমার ব্রাজিল, আর্জেন্টিনা, তারপরে প্যারাগুয়ে, উরুগুয়ে, চিলি, এগুলো। সো এই প্যারাগুয়ে, উরুগুয়ে, চিলি, ব্রাজিল, আর্জেন্টিনার যে ল্যাঙ্গুয়েজ সেটাকে বলা হচ্ছে তোমার ল্যাটিন ল্যাঙ্গুয়েজ। সো এই আলফ্রেডের যে রাইটিং, সেই রাইটিং এর মধ্যে ল্যাটিনদের স্টাইল অনেকটাই পাওয়া যায়।
আচ্ছা, এই হচ্ছে কিং কিং আলফ্রেড। কিং আলফ্রেডের সবচেয়ে বড় অবদান হচ্ছে তিনি শিক্ষা বিস্তারে বা ট্রান্সলেশনের দিক দিয়ে তিনি একটা ভালো অবদান রেখেছেন, কন্ট্রিবিউট করেছেন, এবং যার ফলে ইংলিশ লিটারেচারটা অনেক সমৃদ্ধ হয়েছে। তার নিজস্ব একটা রাইটিং, সেটা হচ্ছে অ্যাংলো স্যাক্সন ক্রনিকল। এই ক্রনিকলটা মানে কি? ক্রনিকল মানে হচ্ছে নিজেই একটা হচ্ছে, কি বলে এটাকে, ক্রনিকল মানে হচ্ছে ঘটনাপুঞ্জি, বা যেটা বলতে পারো হচ্ছে ইতিহাসের বই বা ইতিহাসের একটা সংগ্রহ, সেটাকে বলা হচ্ছে ক্রনিকল। আচ্ছা, সো এই হচ্ছে ঘটনা। এরপরে যে আরো অনেকগুলি রয়েছে ছোট ছোট, এগুলো তোমরা যারা বেশি কিউরিওসিটি রাখো বা যাদের কিউরিওসিটি আছে তারা তোমরা এগুলো পড়ে নিতে পারো। তো আমি যে তিনটা পড়ালাম এই তিনটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষার ভেতরে আসে। তো আরো একটা দেখে আমি পড়াতে পারি কিনা, সেটা হচ্ছে এই যে এখানে দেখো অ্যাংলো স্যাক্সন ক্রনিকল সম্পর্কে আর কিছু দিয়েছি রেখেছে। অ্যাংলো স্যাক্সন ক্রনিকল এই বইটা সম্পর্কে আমি একটু তোমাদেরকে আলোচনা করে দিই এইখানে। রাইট এ শর্ট নোট অন অ্যাংলো স্যাক্সন ক্রনিকল। বলা হচ্ছে অ্যাংলো স্যাক্সন ক্রনিকল ইজ ওপেন কল্ড ওল্ড ইংলিশ অ্যানালস। বলা হচ্ছে অ্যাংলো স্যাক্সন ক্রনিকলকে কখনো কখনো বলা হয়ে থাকে ওল্ড ইংলিশ অ্যানালস, অর্থাৎ প্রাচীন যে ইংলিশ, সেই ইংলিশের অ্যানালস বলতে হচ্ছে এখানে কাহিনী, কাহিনী বা স্টোরি। Because it consists of 4 distinct chronicles preserved in different manuscripts. বলা হচ্ছে অ্যাংলো স্যাক্সন ক্রনিকলের ভেতরে 4টা আলাদা আলাদা ক্রনিকলস রয়েছে, ঘটনা রয়েছে, এবং সেগুলোকে প্রিজার্ভ করা হয়েছে, সংগ্রহ করা হয়েছে, সংরক্ষণ করা হয়েছে বিভিন্ন রকমের ম্যানুস্ক্রিপ্টের মাধ্যমে, মানে হাতে লিখিত বিভিন্ন স্ক্রিপ্টের মাধ্যমে। The compiler was probably a clergy in King Alfred's services who used various sources like, এগুলো হচ্ছে বিভিন্ন সোর্স। তো বলা হচ্ছে যে এই যে অ্যাংলো স্যাক্সন ক্রনিকল যেটা লিখেছেন, এইটা যে 4টা ম্যানুস্ক্রিপ্ট থেকে তথ্য নিয়ে লেখা। তো বলা হচ্ছে যে এই লেখাগুলোকে কম্পাইল করেছেন, এক জায়গায় করেছেন সম্ভবত কিং আলফ্রেডের অধীনস্থ একজন ক্লার্জি। ক্লার্জি বলতে তোমরা জানো যে যাজক টাইপের। এই ক্লার্জি একজন, তিনি এটা সংগ্রহ করেছেন, এবং এটা সংগ্রহ করতে গিয়ে তিনি ইউজ করেছেন বিভিন্ন সোর্স, যেমন আর্লিয়ার অ্যানালিস্টিক ম্যাটার, এটা একটা সোর্স। তারপরে জেনেলজি, এটা একটা সোর্স। জেনেলজি বলতে তোমার বংশগতি আর কি, বা বংশানুক্রমিক যে ধারা, সেটার কথা বলা হচ্ছে জেনেলজি। এরপরে বেডেস ইক্লেসটিক্যাল হিস্ট্রি, বেডের এই রাইটিংটা থেকে নিয়েছেন, এবং আরো ওরাল রিপোর্ট মুখে মুখে অনেক কাহিনী এসেছে বা অনেক ঘটনা তিনি শুনেছেন, সেগুলো আসলে থেকে তিনি এই অ্যাংলো স্যাক্সন ক্রনিকলটা কালেকশন করেছেন, একটা বই তৈরি করেছেন। দ্য ক্রনিকল রেকর্ডস দ্য কন্টেম্পোরারি ইভেন্টস অফ 9th, 10th, 11th and 12th সেঞ্চুরি। বলা হচ্ছে এই অ্যাংলো স্যাক্সন ক্রনিকলটার ভেতরে রেকর্ড রয়েছে নবম শতাব্দী, দশম, তারপরে একাদশ এবং দ্বাদশ, এই 4টা শতাব্দীর কাহিনী বা এই সময়ের বিভিন্ন ঘটনাবলী এখানে রেকর্ড রয়েছে। The chronicle gives us list of events, not narrative accounts. বলা হচ্ছে যে এই যে ক্রনিকলের ভেতরে অনেক ঘটনার লিস্ট রয়েছে, বাট এখানে কিন্তু কোনো বিস্তারিত কিছু দেওয়া নেই। এখানে জাস্ট লিস্ট দেওয়া আছে যে এত সালে এই রাজা তিনি জন্মগ্রহণ করেছেন, এত সালে তিনি সিংহাসনে আরোহণ করেছেন, এত সালে মারা গেছেন, তো শুধু এই টাইপের এই কথাগুলো আর কি। সেই ঘটনাগুলোই এমনভাবে লিস্ট করা যে এই ঘটনাগুলোকে যদি এক জায়গায় করা যায় তাহলে পুরো একটা ঘটনা তৈরি হয়ে যায়, ন্যারেটিভ ঘটনা তৈরি হয়ে যায়। আচ্ছা, therefore the Anglo-Saxon chronicle is important from historical point of view. সো এই দিক দিয়ে হিস্টোরিক্যাল পয়েন্ট অফ ভিউ এর দিক থেকে, হিস্টোরিক্যাল দিক দিয়ে অ্যাংলো স্যাক্সন ক্রনিকল খুবই গুরুত্বপূর্ণ একটা রাইটিং। ইট কন্টেইনস দ্য ইনফরমেশন অফ আর্লি ইংলিশ হিস্ট্রি। এটার ভেতরে মানে আর্লি ইংলিশ হিস্ট্রিরও অনেক ইনফরমেশন এখানে রয়েছে অ্যাংলো স্যাক্সন ক্রনিকলের ভিতরে। তো এটাও তোমাদেরকে পড়ে দিলাম, আশা করি এখান থেকেও তোমরা ইনফরমেশন মনে রাখার চেষ্টা করবে, যদি কখনো আসে তাহলে তোমরা লিখতে পারবে। তাহলে আমরা যেটা জানলাম যে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড হচ্ছে 3টা ট্রাইব মিলে শুরু করেছিল, জুট, অ্যাঞ্জেলস এবং স্যাক্সন,
এবং তারা শুরু করার পরে এখানে তারা জার্মানির লোকজন ছিল, তারা ব্রিটেনে আসে, ব্রিটেনকে কনকুয়ার করে এবং ব্রিটেনকে অ্যাকুয়ার করে তারা সেখানে তাদের বসত বাড়ি স্থাপন করে। এবং এই সময় অনেক লিটারেচারের মানে আমরা তথ্য পাই, তার ভেতরে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের যে বিউলফ, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কবিতা রাইটিং বা যেটাকে বলতে পারে এপিক। এরপর প্রোজ রাইটিং এর মধ্যে রয়েছে হচ্ছে অ্যাংলো স্যাক্সন ক্রনিকেল কিং আলফ্রেডের, এবং বেডে এবং হচ্ছে আরেকটা কি নাম বললাম, এই দুজন হচ্ছে পোয়েট আর কি। আর বিউলফের আসলে কে রাইটার এটা জানা যায় না, এই জন্য বিউলফ হচ্ছে অনেক বড় একটা রাইটিং এবং এর ভেতরে মানে এটা যেহেতু ম্যানুস্ক্রিপ্ট পরবর্তীতে সংগ্রহ করে এক জায়গায় করা হয়েছে, তার মানে এটার একাধিক রাইটার থাকতে পারে, বা এখানে হয়তো দেখা যাচ্ছে 5 জন 10 জন 20 জন রাইটার থাকতে পারে। তোমরা যারা বাংলায় চর্যাপদ পড়েছো তোমরা জানো যে চর্যাপদে কিন্তু কোনো একক রাইটার না, অনেকগুলো রাইটার, 23-24 জন রাইটার মিলে চর্যাপদ লিখেছিল। ঠিক তেমনি এই বিউলফেরও একক কোনো রাইটার না, অনেক রাইটার মিলে এটা তৈরি করেছে। আর বিউলফের যে কাহিনী সেটা হচ্ছে বিউলফ একজন রাজা এবং সে হচ্ছে বেশ কয়েকজন মনস্টারকে কিল করে, এটা হচ্ছে কাহিনী। এবং নিজেও পরবর্তীতে একটা মনস্টারকে মারতে গিয়ে সে নিজে আহত হয় এবং পরবর্তীতে তার মৃত্যু হয়। তো সেটা কাহিনী। অ্যাংলো স্যাক্সন ক্রনিকেলের যে কাহিনী সেটা হচ্ছে ওইটা হচ্ছে ওই সময়ের যে বিভিন্ন ঘটনাগুলি সেগুলোর লিস্ট এখানে করা আছে। এটা কিং আলফ্রেডের সুপারভিশনে কোনো এক ক্লার্জি এটাকে কম্পাইল করেছেন এবং এইটাতে মূলত নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শতকের বিভিন্ন কাহিনী এখানে রয়েছে। সো এই হচ্ছে মেইন কাহিনীগুলো এবং আজকে ক্লাসটা এখানেই শেষ করব। আর সামনের দিনে আমি এই অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলির উপরে ক্লাস দেব এবং ওইটা অনেক গুরুত্বপূর্ণ, ওইটা তোমরা কেউ মিস করিও না। যদিও মিস করার কিছু নেই, যে কোনো সময় ভিডিওতে পাবেই, হতাশ হওয়ার কিছু নেই। আর আমি তোমাদের আরেকটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে তোমরা যারা নতুন তারা গ্রুপে এসে অনেক কিছু হয়তো খুঁজে পাচ্ছ না। তো তোমরা একটু জিনিস খেয়াল করে দেখবা যে আমরা ক্লাসের সিরিয়াল দিচ্ছি, কিন্তু এটা আমি আগের যে গ্রুপগুলো চলছে সেই গ্রুপগুলো বা আগের বছরের এক্সপেরিয়েন্স থেকে আমি একটা আর কি করছি। যেমন ক্লাসের সিরিয়াল দিলে এটা ধরাও যায় যে আসলে কতগুলো ক্লাস হলো, আর একটা জিনিস খুঁজে পাওয়া যায় যে কোন ক্লাসের পরে কোন ক্লাস, কোন ক্লাসের পর কোন ক্লাস। সো এইটা তোমরা সার্চ করতেও পারো যে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এভাবে সার্চ করলেও চলে আসবে। তবে প্রত্যেকটারে 2টা করে জিনিস আসবে। যেমন 25 নাম্বার ক্লাস, এটার আসবে হচ্ছে প্রথমে যে স্ক্রিনশটটা আসবে, আবার একই সঙ্গে আসবে ভিডিওটা, কারণ আমি দুইটা মিলেই হচ্ছে 25 নাম্বার ক্লাস। 24 নাম্বার ক্লাসেও তাই, 23 নাম্বার ক্লাস, 22, 21, 20 সবগুলোতে এইভাবেই করা আছে। সো যারা নতুন আছো তারা এইভাবে খুঁজে নিতে পারো, তোমরাও যদি মনে না থাকে এভাবে খুঁজে নিতে পারো। আচ্ছা ঠিক আছে, আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলকে বলতে পারো যে আমরা কিভাবে ক্লাস নেই বা কিভাবে তারা যদি ইচ্ছুক হয় তারা অংশগ্রহণ করতে পারে। সো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। তোমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে চটপট করে ফেলো, আমি পই পই করে অ্যান্সার দিয়ে দেই। আচ্ছা, মনে হয় কারো কোনো কোশ্চেন নাই, যদিও এখান থেকে আমি কোনো কোশ্চেন জিজ্ঞাসা করিনি। আর গতদিনে বলেছিলাম যে শর্ট নোটগুলো আমি মুখে ধরবো, তো আজকে নেটের স্পিডের অবস্থা খুব বাজে, তার জন্য আমি ধরলাম না। তবে আমরা এটার উপরে আমি একটা শর্ট এক্সাম নেওয়ার চেষ্টা করব। আমরা হিস্ট্রিগুলো এভাবেই পড়তে হবে, হিস্ট্রিগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে পড়তে হবে। সো আমি সামনের দিনের কথাই বলি তোমাদেরকে, সামনের দিনে আমরা এই অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের যে ফিচারগুলি সেই ফিচারগুলি জানার চেষ্টা করব এবং জানার পরে তারপরের দিনে আমি তোমাদেরকে হয়তো আধা ঘন্টার একটা পরীক্ষা নেব এই অ্যাংলো সেকশন পিরিয়ডের উপরেই। সো এটা তোমরা একটু মেন্টালি প্রিপেয়ার থেকো। আমি আবারও বলছি, আমরা সামনের দিনে অর্থাৎ সামনে বুধবারে আমরা এটার উপরে এটার ফিচারগুলি নিয়ে আলোচনা করব, যেটা আমাদের ওয়েবসাইটে রয়েছে। সেই ফিচারটা আমি একটু দেখিয়ে দিয়ে আসি। এই ফিচারগুলি আমি জাস্ট তোমাদেরকে ন্যারেট করে দেবো আর কি, বর্ণনা করবো। এই যে এই ফিচারগুলি, এগুলো কোনটা দিয়ে কি বোঝাচ্ছি বা কি বোঝানো হয়েছে সেগুলো আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করবো। বাট আর পরের দিনে অর্থাৎ পরের শনিবারে, সামনের শনিবারে আমি তোমাদেরকে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের ওপরে একটা পরীক্ষা নেব। পরীক্ষাটা মোস্টলি রিটেন হবে। আমি তোমাদেরকে কিছু কোশ্চেন দেবো, সেই কোশ্চেনগুলোর উপরে এটার উপরে একটা ধরো প্যারাগ্রাফ
হয়তো একটু বড় ধরনের প্যারাগ্রাফ এসে টাইপের তোমাদের লিখতে হবে। যেমন হোয়াট ইজ অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, হোয়াট আর ইটস ফিচার্স, হু আর দ্য রাইটার্স অফ দিস এজ, হোয়াট আর দ্য ফেমাস রাইটিংস অফ দিস এজ, এই টাইপের প্রশ্নগুলো আমি দেবো, তারপরে এগুলোর অ্যান্সারগুলো তোমাদের থেকে নিব। আবার কিছু হয়তো ব্রিফ কোশ্চেন থেকে কিছু নিতে পারি, যে হু ইজ কিং আলফ্রেড, হু ইজ বিউলফ, এই টাইপের। তোমরা একটু কাইন্ডলি একটু পড়াশোনা করো। সো ঠিক আছে, আজকে পর্যন্তই, আমি ক্লাসটা শেষ করছি। তোমরা ভিডিও পেয়ে যাবে ইনশাল্লাহ, আজকে রাতে যদি না পাও সকালের থেকে পেয়ে যাবা। তো সে পর্যন্ত নেক্সট ক্লাস আবার যত সময় হবে তোমরা ভালো থেকো, তোমাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।